ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নির্বাহী আদেশে তিনি যে স্থগিতাদেশ দিয়ে রেখেছিলেন সেটি প্রত্যাহার করে নিতে চাচ্ছেন, কিংবা প্রত্যাহার করে নেওয়া যেতে পারে এরকম একটি ভাবনা বা এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। দর্শক, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূস সত্যি সত্যি এরকম কোনো চিন্তাভাবনা করছেন, নাকি তিনি এই যে কথাটি বলেছেন তার পেছনে তার কোনো দূরভিসন্ধি আছে? দূরভিসন্ধি বললাম কারণ আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে ডক্টর ইউনূসের কোনো ভালো অভিপ্রায় থাকার কোনো কারণ নেই। ফলে এটি আমার মনে হয়েছে যে কোনো কি দূরভিসন্ধি আছে। এই প্রশ্নটি আপনাদের সামনে করলাম, করে আমি একটু আজকের আলোচনাটায় ঢুকতে চাই। এই প্রশ্নটা সামনে এসেছে কারণ নিউ ইয়র্কে অবস্থানরত মানে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার একটি মাত্র প্ল্যাটফর্মে নিউজ মিডিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। অন্যান্য সময় হয়তো আরও দুই একটি ইন্টারন্যাশনাল মিডিয়া, খুব খ্যাতিমান কোনো মিডিয়া তার ইন্টারভিউ করে। এবার খেয়াল করবেন যে কোনো ইনস্টিটিউশনাল মিডিয়া তার কোনো ইন্টারভিউ করেনি। একমাত্র মেহেদী হাসান তার জিটিইউ, যেটি আসলে একটি ইন্ডিভিজুয়াল একটি নিউজ প্ল্যাটফর্ম, মেহেদী হাসান তার একটি ইন্টারভিউ করেছেন। মেহেদী হাসান 2017 সালে সম্ভবত, তার এর আগেও একবার ইন্টারভিউ করেছিলেন যখন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন অর্থনীতিবিদ হিসাবে। সেই সময় মেহেদী হাসান তার একটি ইন্টারভিউ করেছিলেন। এবার ইন্টারভিউ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে। মূল আলোচনা যাবার আগে আমি একটু সাক্ষাৎকারটা নিয়ে আবার একটু কথা বলতে চাই। গতকালকেও এটি নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, আপনারা মানে কাদের এই পুরো ইন্টারভিউটি প্রায় 35 মিনিটের মতো, একটু কম হবে, এই ইন্টারভিউটি দেখার কিংবা শোনার সুযোগ হয়েছে? যারা দেখেছেন তারা হয়তো তার অভিব্যক্তিটা বুঝতে পেরেছেন। আমি আসলে তার একটি ওই মেহেদী হাসানের একটি পডকাস্ট থেকে এটি শুনেছি। সত্যি বলতে কি, মানে এরকম একটা ইন্টারভিউ, মেহেদী হাসান এত নাম করা একজন ব্রডকাস্টার, ইন্টারভিউয়ার, এই ইন্টারভিউটি শেষ পর্যন্ত শোনার জন্য আমাকে যথেষ্ট ধৈর্য ধরে রাখতে হয়েছে দুটি কারণে। প্রথমত, ইন্টারভিউটি শেষ দিকে সে একেবারে ঝুলে গেছে। মনে হয় যে মেহেদী হাসান আরও কিছুটা সময় কাটাতে চাচ্ছেন তার জন্য, কিংবা তার কোনো কমিটমেন্ট আছে ডক্টর ইউনূসের সঙ্গে ইন্টারভিউটি করার ক্ষেত্রে, সেই কারণে তিনি এমন কিছু কিছু প্রশ্ন করে কালক্ষেপণ করে যাচ্ছেন। এটি একটি দিক আছে। আবার আরেকটি দিক আছে, তিনি ডক্টর ইউনূসের সঙ্গে যে টোনে যেভাবে কথা বলেছেন, অবশ্য অনেক ওয়েস্টার্ন ইন্টারভিউয়াররা এইভাবে কথাবার্তা বলেন। আমাদের মধ্যেও অনেকের যারা ইউটিউব করেন তাদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি এখন দেখতে পাওয়া যায়, যে এক ধরনের মানে অধ্যত্বপূর্ণভাবে কথা বলা। কিন্তু মেহেদী হাসান যখন কথা বলছিলেন মনে হচ্ছিল কখনো কখনো তাকে, যে তিনি আসলে বিরক্ত হয়ে উঠেছেন বোধহয় ডক্টর ইউনূসের কথাবার্তা শুনে, কিংবা তিনি যেসব উত্তর দিচ্ছেন। তিনি অন্তত 2-3 বার বিভিন্ন উত্তরে হা 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 করে হেসেও দিয়েছেন। আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় এই হা হা রিয়াক্ট নিয়ে নানা রকম মানে একেবারে রক্তপাতের ঘটনা ঘটে যায়। তিনি ঠিক সেভাবে এই হা হা রিয়াক্টটা দিয়েছেন কিনা, বাট তিনি সাউন্ড করেছেন হা হা, এরকম একটা হাসি বিভিন্ন কথায় ঘটায়। এবং ডক্টর ইউনূস গোড়া আসলে বেশ অনেকগুলো ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একেবারে চোখে মুখে মিথ্যা কথা বলেছেন। যাই হোক, ফলে এই জন্য বললাম যে যদিও এটি পেইড সাবস্ক্রিপশনের তার এই চ্যানেলগুলো, প্ল্যাটফর্মটি, কিন্তু আমার মনে হয় যে মেহেদী হাসান যদি এটিকে উন্মুক্ত করে দিতেন তাহলে হয়তো তার আরও বেশি রেভিনিউ আর্ন হতো। তিনি যতটা না এই পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে এই ইন্টারভিউর কারণে ইনকাম করতে পারতেন। এনিওয়ে, আমরা মূল আলোচনায় চাই। সেই ইন্টারভিউতে নানা বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তার মাঝখানে অবশ্যই আওয়ামী লীগের প্রসঙ্গটি থাকবে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের রাজনীতির জন্য, আগামী নির্বাচনের জন্য, এবং বাংলাদেশের আগামীর গতিধারা কোন দিকে যাবে, গণতন্ত্রের ভবিষ্যৎ কি, এই সব প্রশ্নের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি, এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। ফলে বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে ডক্টর ইউনূসের ইন্টারভিউ হোক আর জারি হোক, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগের অবস্থান বাদ দিয়ে সেই ইন্টারভিউ হোক বা কোনো আলোচনা আসলে করা যায় না। ফলে মেহেদী হাসান সঙ্গত কারণেই তার ইন্টারভিউতে আওয়ামী লীগের প্রসঙ্গটি এনেছেন। তিনি অবশ্য শুরু করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা কিংবা ডক্টর ইউনূসের দেখা সাক্ষাৎ হওয়া, এইসব বিষয় নিয়ে আমি ঠিক সেই জায়গাটায় পরে যাব। কিন্তু আওয়ামী লীগের যে জায়গাটা, সেই জায়গা থেকে যদি আমি একেবারে মেহেদী হাসানের একটি প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই,
মেহেদী হাসান বলছেন যে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনার সরকার তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তার মানে বাইরে দেখেন, মেহেদী হাসান ইন্টারভিউতে প্রশ্নটি করেছেন যে আওয়ামী লীগকে আপনার সরকার নিষিদ্ধ করেছে। ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশ সরকার যতই বলুক না কেন যে আমরা তাদের কার্যক্রম স্থগিত করেছি, কিন্তু ইন্টারন্যাশনালি মেসেজটা গিয়েছে যে বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন বাতিল করেছে, যার ফলে কার্যত তাদের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা তৈরি হয়েছে। আপনার সহকর্মী নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন, যাকে আপনি খুব ভালোভাবে চেনেন, তিনি লীগের উপর নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে এটি কেবল পূর্ববর্তী সরকারের ভুলের পুনরাবৃত্তি হবে, যারা ক্ষমতায় এসে বিরোধীদের নিষিদ্ধ করেছিল। আপনি শুধু সেই চক্রের পুনরাবৃত্তি করছেন। অমর্ত্য সেন এবং অন্যদের এই সমালোচনার জবাবে আপনার কি বলার আছে? ইউনূসের চটপট জবাব, এটি ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। মানে আপনারা কি তাদের নিবন্ধন বাতিল করেছেন? না, নিবন্ধন নয়, কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না। তাহলে আপনারা তো কার্যত মানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। না, ইউনূস উত্তর দিচ্ছেন দলটি এখনো আছে। মেহেদী হাসান আবার জানতে চাচ্ছেন তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? এখন নয়, কারণ কার্যক্রম নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে আগের সরকারের পুনরাবৃত্তি নিয়ে যে সতর্ক করা হয়েছিল তা থেকে এটি কিভাবে ভিন্ন? ডক্টর ইউনূস বলছেন তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ বৈধ দল। আচ্ছা, আওয়ামী লীগ যদি বৈধ দল হয় তাহলে আপনার পুলিশ, আপনার লোকজন বাড়ি বাড়ি গিয়ে, যে পুলিশ দেখলাম সিলেটে কোথায় মানে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে চলাফেরা করতে পারবে না, প্রকাশ্যে থাকতে পারবে না, পুলিশ অফিস অর্ডার করছে, এইসব কিভাবে হচ্ছে? এবং এগুলো যখন হচ্ছে আপনি থামাচ্ছে না কেন? আমরা বুঝলাম যে কার্যক্রম বন্ধ আছে, নিষিদ্ধ আছে, তারা মিছিল করতে পারবে না, কার্যক্রম করতে পারবে না, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে তাদেরকে অ্যারেস্ট করা, হামলা করা, কোনো কিছু মামলা নাই, এটি কেন হচ্ছে? নিশ্চয়ই এটি আপনার ইনস্ট্রাকশনে হচ্ছে, আপনার নির্দেশনার কারণেই হচ্ছে। যাই হোক, আমরা আবার সেই জায়গাটায় আসি। একটি দল এখন নয়, কারণ কার্যক্রম নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে আচ্ছা, তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে, তারা আপাতত তাদের কার্যক্রম স্থগিত। আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে। খেয়াল করবেন, মূলত এই জায়গাটা থেকে আলোচনাটা শুরু হয়েছে। তিনি বলেছেন, মানে মেহেদী হাসানের প্রশ্নের পর প্রশ্ন তাকে যখন চেপে ধরেছেন, তখন তিনি এই জায়গাটায় এসে এক পর্যায়ে বলেছেন, তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত। আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে, মানে তারা কার্যক্রম চালাতে পারবে, এরকম একটা অনুমোদন দেয়া যেতে পারে। দেওয়া হবে সেটা কিন্তু বলেননি। আপনি বলতে চাচ্ছেন যে আপনারা স্থগিত কার্যক্রম আবার শুরু করতে দিতে পারেন, মানে আপনারা তাদেরকে যে স্থগিত করে রেখেছেন সেটা উইথড্র করে ফেলতে পারেন, এই প্রশ্নটি তারা করেছেন। স্থগিতাদেশ তুলে নেওয়া যেতে পারে, এমন সম্ভাবনা আছে। মেহেদী হাসান আবার প্রশ্ন করছেন, আপনারা দলটি নিষিদ্ধ করেননি, আপনারা শুধু বলেছেন যে আপাতত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক তাই, কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা কিভাবে গণতান্ত্রিক হতে পারে? এই জায়গাটায় খেয়াল করবেন, তার কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে, কিন্তু তিনি আস্তে করে এটি নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিচ্ছেন যে এটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই দলের কার্যপ্রণালী দেখে এবং সম্ভাবনার বিবেচনা করে দেখেছে যে তারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে, তাই তারা মনে করেছে এটা না করাই ভালো। যে কাজটা সরকার করেছে, কত বড় একটা মিথ্যাচার, সেই কাজটা চাপিয়ে দিচ্ছেন তারা নির্বাচন কমিশনের উপর। মেহেদী হাসান প্রশ্ন করছেন, কিন্তু আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক রয়েছে। ডক্টর ইউনূস বলছেন, আমি লাখ লাখ বলবো না, তাদের সমর্থক আছে, কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না। কতজন অবশিষ্ট আছে মানে তারা কোথায় গেছে? আমি জানি যে আপনারা অনেকদেরকে পিটিয়ে মেরে ফেলেছেন, আপনারা কতজনকে মেরে ফেলেছেন? মানে এত সংখ্যক মানুষকে কি আপনারা আওয়ামী লীগের সমর্থকদেরকে আপনারা মেরে ফেলেছেন যে তার কোনো হিসাব কোথাও নেই, কেবল আপনি জানেন সেটি, যে কারণে আপনি বলছেন যে তাদের কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না, তিনি বলছেন, কিন্তু ইঙ্গিতটা কিন্তু সেরকমই। কারণ সমর্থক হলো এমন যে আপনি এতই শক্তিশালী, এই কারণেই আমি সব সময় আপনার কাছে যাই, কারণ আপনি ক্ষমতাশালী, আপনি হয়তো সমর্থকও নন। ট্রু, আওয়ামী লীগ ততটাই শক্তিশালী, আওয়ামী লীগ অতটাই ক্ষমতাশালী, এবং সেই কারণেই মেহেদী হাসান জেনে শুনেই মন্তব্যটি করেছেন, প্রশ্নটি করেছেন যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক রয়েছে। আমি আসলে বলি কোটি কোটি সমর্থক রয়েছে।
মেহেদী হাসান আবার প্রশ্ন করছেন, কিন্তু আপনি তো অস্বীকার করছেন না যে বাংলাদেশে তাদের একটি ভোটার গোষ্ঠী রয়েছে, তাদের কোনো সমর্থন নেই? নিশ্চয়ই, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু এখন সেই মানুষদের কোনো কণ্ঠস্বর নেই। মেহেদী হাসান বলছেন আপনারা তাদের দলকে নিষিদ্ধ করেছেন। তিনি আবার কিন্তু বলছেন মেহেদী হাসান বারবার, কারণ বাইরে ইন্টারন্যাশনালি জিনিসটা এই জায়গায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমি বলছি আপনারা তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিচ্ছেন। ডক্টর ইউনূস বলছেন যে তারা ভোট দিতে পারে, ভোটার হিসেবে তারা বৈধ ভোটার, অনেক অংশগ্রহণকারী রয়েছে, তারা নিজেদের নেতা বেছে নেবে। কোত্থেকে বেছে নেবে? তারা তো তাদের পছন্দ, তাদের দলের মধ্য থেকে নেতা বেছে নেবে, কিন্তু তাদের দলকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, কাজকর্ম করতে দিবেন না, কোথাও থাকতে দিবেন না, আবার আপনি বলছেন যে তারা নিজেদের নেতা বেছে নেবে। মেহেদী হাসান বলছেন কিন্তু বাংলাদেশের জন্য এটা কি সহায়ক যে মানুষ বলবে নতুন সরকার পুরনো সরকারের উপর দমনপীড়ন চালাচ্ছে, চক্রটি চলছে? এইবার ইউনূস একটু জাস্টিফাই করার চেষ্টা করছেন, অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না। তার মানে কি? মানে আওয়ামী লীগের লোকজনকে না পিটালে, দমন পীড়ন না করলে, তাদেরকে মেরে না ফেললে, জেলে পুরে না রাখলে দেশে নির্বাচন করা যাবে না? ডক্টর ইউনূস সেই কথাই বলছেন, অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না। এই দলটি যদি তারা রাজনৈতিক দল হিসাবে থাকেও, তারা রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা মানুষ হত্যা করেছে, সে বিষয়ে তারা কোনো অনুতাপ প্রকাশ করেনি। যাই হোক, এগুলো পুরনো কথা। কিন্তু এই যে জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন যে তিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। তার পুলিশ দিয়ে, তার বাহিনী দিয়ে, তার মব দিয়ে আওয়ামী লীগের লোকজনকে বাড়ি ছাড়া করে তটস্থ করে রেখেছেন, আর তিনি বলছেন যে তারা তাদের পছন্দ মতো নেতা বেছে নিতে পারবে। এই যে কথাগুলো, মেহেদী হাসান না হয় তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন, কিন্তু আরও প্রশ্ন করার সুযোগ ছিল, তিনি হয়তো অত প্রশ্নতে যাননি, তিনি হা হা করে দিয়ে সেরে দিয়েছেন তার প্রশ্নর প্রক্রিয়ার একটি জায়গায়। কিন্তু ডক্টর ইউনূস এই যে কথাটি বললেন যে আওয়ামী লীগের মানে এই যে স্থগিতাদেশ আছে সেটি তুলে নেওয়া যেতে পারে, এই কথাটি তিনি কেন বললেন? এই কথাটি তিনি বলেছেন কারণ হচ্ছে, আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে এর আগে বিভিন্ন সময়ে তিনি এর আগেও একবার আওয়ামী লীগকে নিয়ে বলেছেন, এবং তারপরে তার যে এনসিপি, তার নিয়োগকর্তারা, তারা সেটিকে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছেন। আবার বিভিন্ন সময়ে তিনি যখনই বাইরে গিয়েছেন, বাইরের কোনো ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, সেই সব সাক্ষাৎকারে সবসময় তিনি আওয়ামী লীগের প্রতি এক ধরনের একটা পজিটিভ একটা কথাবার্তা বলেছেন। কেন বলেছেন? সেটি বলেছেন এই কারণে যে বহির্বিশ্বে ইন্টারন্যাশনালি মানে ডক্টর ইউনূসের সরকার কিংবা বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে ফেলেছে, মানে নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিচ্ছে না, সেটি ভিন্ন বার্তা দেয়, সেটি গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে। আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জুলাই হত্যাকাণ্ড নিয়ে তারা যে রিপোর্টটি করেছে, সেই রিপোর্টে কিন্তু তাদের বক্তব্য ছিল যে কোনোভাবেই এই দলটিকে নিষিদ্ধ করা যাবে না। জাতিসংঘের যেই মানে ঘোষণা, সেই ঘোষণায়ও কিন্তু যে একটি দেশের মানে তাদের যে সভা সমাবেশ করার অধিকার, রাজনৈতিক দল করার, অ্যাসোসিয়েশন করার অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। নাগরিকদের নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। তাহলে আওয়ামী লীগ নির্ভয়ে তার সভা সমাবেশ করতে পারবে, সংগঠন করতে পারবে, সেটি কিন্তু জাতিসংঘের যে স্বীকৃত ঘোষিত নীতিমালা তার আওতায় তার এই অধিকার আছে। দেশের অধিকারের কথা বাদই দিলাম, আন্তর্জাতিক অধিকারে আওয়ামী লীগ সেই অধিকার পায়, এবং আওয়ামী লীগের সেই কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়াটা সেই অধিকারের লঙ্ঘন, এবং ডক্টর ইউনূসের সরকার সেটি করছে। কিন্তু ইন্টারন্যাশনালি তিনি সেটি স্বীকার করতে পারেন না, বা তিনি স্বীকার করবেন না, কারণ সেইটি করে ফেললে তখন আবার এই গোষ্ঠীগুলোর উপর এক ধরনের একটা বাধ্যবাধকতা তৈরি হয় এটি নিয়ে কথা বলার জন্য। সেই কারণে ডক্টর ইউনূস যেহেতু ইন্টারন্যাশনাল এইসব নর্মসগুলোর ব্যাপারে অত্যন্ত শেয়ানা, তিনি খুব ভালো জানেন, সেই কারণে তিনি এই কথাগুলো প্রথমত বাইরে গিয়ে এইগুলো স্বীকার করেন না। আবার তার মাথায় যেহেতু একটি গৃহীপনা আছে, আপনারা খেয়াল করবেন যে আমি গতকালকের আলোচনা করেছিলাম, সেখানে ডক্টর ইউনূস তিনি তার অভিপ্রায় প্রকাশ করেছেন যে লোকজন তাকে 5 বছর, 10 বছর, 50 বছর রাখতে চায় ক্ষমতায়। এমনকি অনেকে বলেছে নির্বাচনের দরকার কি, আপনি থেকে যান। এই যে আপনি থেকে যান, এটি হচ্ছে আসলে তার মনের যে বাসনা, সেটি তিনি ঘুরিয়ে অন্যভাবে বলেছেন। এবং এই সাক্ষাৎকারে মেহেদী হাসান তাকে জিজ্ঞেস করেছিলেন যে তার মানে কি ফেব্রুয়ারিতে যে নির্বাচনের পরে আপনি দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন? তিনি বলছেন ফেব্রুয়ারিতে না। তিনি কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে খুব দ্রুত গতিতে উত্তর দিয়েছেন যে ফেব্রুয়ারিতে না, নতুন সরকার দায়িত্ব নেবার পর।
আচ্ছা, ফেব্রুয়ারিতে যদি আপনি ইলেকশনই করেন, আপনার মনের মধ্যে যদি থাকে যে আপনি ইলেকশন করবেন ফেব্রুয়ারিতে, তার মানে তো ফেব্রুয়ারি বড়জোর মার্চ মানে দায়িত্ব হস্তান্তর করতে করতে, তাহলে আপনি কেন এটিকে ঘুরিয়ে পেয়েছে নতুন সরকার যখন দায়িত্ব নেবে, নতুন সরকারের তার মানে কি নির্বাচন নিয়ে আপনার মনের মধ্যে কোনো কূটচক্র আছে, কোনো মানে কুবুদ্ধি আছে হয়তোবা। মেহেদী হাসান খেয়াল করবেন যে তিনি এই প্রসঙ্গটিকে ঘুরিয়ে ফিরিয়ে আবার এনেছেন। আচ্ছা, ফেব্রুয়ারির পরে তো আপনি অবসরে যাচ্ছেন। ডক্টর না না না, আমি কোনো অবসর নেই, আমার জীবনে অবসর বলতে কোনো বিষয় নাই। তার মানে কি তিনি ওই যে 50 বছর 100 বছর ওই যে ক্ষমতায় থাকার সেই স্বপ্ন নিয়েই কিন্তু তিনি আছেন, এবং সেই স্বপ্ন নিয়ে আছেন বলেই তিনি প্রথমত বাইরের শক্তিগুলোকে তিনি বিরক্ত করতে চাচ্ছেন না যে আওয়ামী লীগ সত্যি সত্যি নিষিদ্ধ আছে বা তাদের বিরুদ্ধে কঠিন কথাবার্তা বলে। আবার আরও একটি বিষয় আছে, সেই বিষয়টি কি, তার এই যে দলে মানে বাংলাদেশের ভিতরে যারা তার মানে স্টেক হোল্ডারগুলো আছে তাদেরকে এক ধরনের ভয় দেখানো যে খবরদার আওয়ামী লীগ কিন্তু চলে আসতেছে, আওয়ামী লীগ চলে আসলে আমার তো খবর আছে, তোমাদেরও খবর আছে। এবং বিভিন্ন সময় এটি কাজ করেছে, অন্তত এনসিপি, জামাত, বিএনপি এদের মধ্যে এটি কাজ করেছে যে আওয়ামী লীগের ভয় দেখিয়ে ডক্টর ইউনূস তাদেরকে তার পাশে রাখতে পেরেছেন। কিন্তু ইন্টারেস্টিং একটি ব্যাপার হচ্ছে যে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এই 1 বছরের মাথায় এখন এসে মানে গত বছরে যেমন ফেসিস্টের দোসর, ফেসিস্ট আবার ফিরে আসবে, এই কথাগুলো সাধারণ মানুষের মনে কিছুটা হলেও একটা অ্যাপিল তৈরি করতো, এখন কিন্তু একটা আর অ্যাপিল তৈরি করে না। আপনি যত ফেসিস্ট বলেন, ফেসিজম বলেন, মানুষ এটাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়, মনে করে তুমি তো তার চেয়ে বড় ফেসিস্ট। ডক্টর ইউনূস এখন হাসিনার চাইতেও বড় ফেসিস্ট হয়ে গেছে, ফলে এগুলো এখন আর মানুষের মনে কাজ করে না। এখন আর সামনে যদি নির্বাচন হয়, কিংবা ডক্টর ইউনূসের মাথায় তো নির্বাচন নেই, তার মাথায় হচ্ছে ক্ষমতায় থাকা। তার মাথায় ক্ষমতায় থাকার জন্য একটা হচ্ছে আওয়ামী লীগের ভয় দেখিয়ে বিএনপি, জামাত, এনসিপিকে তার পাশে রাখা, কিন্তু মানুষের কাছে এটি কাজ করছে না। ফলে তিনি আবার ভারতের প্রসঙ্গটি আনছেন বারবার, ভারতের বিরুদ্ধে। আপনাদের খেয়াল আছে যে জুলাই আগস্টে ক্ষমতা গ্রহণের পরপর প্রায় সবাই একেবারে ভারতের চোখে চোখ রেখে তারা কথা বলছে, কি করছে না করছে। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে ভারতের প্রতি নতজানু হতে হতে এমন হয়ে গেছে যে মনে হয় যেন মানে মানে আওয়ামী লীগের যেসব বিষয়গুলো নিয়ে তারা সমালোচনা করতো, এখন তারা সেগুলো পারলে স্বীকার করে যে না, এগুলো সবই আমরাই করেছি, এগুলো খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এমন একটি অবস্থা। কিন্তু তারপরও ভোটের মাঠে যেহেতু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা এখনও প্রকট, ফ্যাসিজমটা কাজ করে না কিন্তু অ্যান্টি ইন্ডিয়াটা কাজ করে, ফলে তিনি অ্যান্টি ইন্ডিয়া নিয়েও কথাবার্তা বলতে শুরু করেছেন। আমি সেটি নিয়ে আলাদাভাবে কথা বলবো। কিন্তু তার মনে আরও একটা ভয় আছে, সেই ভয়টা হচ্ছে বাইরের কেউ সম্ভবত এখন আওয়ামী লীগকে সমর্থন দিতে শুরু করেছে, কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করেছে। এই বার্তাটা ডক্টর ইউনূসের কাছে আছে, এবং তিনি এই ভয়টি পাচ্ছেন, এবং এই ভয়টি পাচ্ছেন বলেই তিনি মানে এই আওয়ামী লীগ নিয়ে তার যে স্টেক হোল্ডার তাদেরকে তার পক্ষে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন। এবং তিনি কিন্তু সেই কথাটি বলেও ফেলেছেন মেহেদী হাসানের সেই ইন্টারভিউতে, যে বহিঃশক্তি হয়তোবা তিনি আমি যদি তার সেই ইন্টারভিউ থেকে আপনাদেরকে পড়ি বা সেখান থেকে যদি বলি, তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যে সেখানে হয়তোবা বহিঃশক্তি তাকে আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করছে, কিংবা কেউ হয়তো তাকে বিজয়ী বেশে আবার বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছে। এই কথাবার্তাগুলি কিন্তু তিনি বলেছেন। যেমন মোদির ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছিল যে মোদি যদি কেন শেখ হাসিনাকে রেখে দিবে, এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন যে তারা তাকে সবসময় সমর্থন করে এসেছে, তারা এখনও আশা করছে, সম্ভবত যারা তাকে সমর্থন করে তারা আশা করছে যে তিনি পূর্ণ গৌরব নিয়ে বিজয়ী নেতা হিসাবে বাংলাদেশে ফিরে আসবেন। এবং তিনি বলছেন যে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে কিছু বহিঃশক্তি তাকে মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে সাহায্য করবে, আমরা সবসময় এই বিষয়ে উদ্বিগ্ন। এই যে তার সবসময় উদ্বেগ, তার মধ্যে সবসময় আতঙ্ক, তার মধ্যে সবসময় ভয়, এই ভয়টি তিনি বাকি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান, এবং ছড়িয়ে দিয়ে তাদেরকে উত্তেজিত করে তার পাশে রাখতে চান। সেই কারণে তিনি আসলে কখনো কখনো কোথাও আওয়ামী লীগ আবার আসছে, কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না, বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে বিদেশি শক্তি চাপ দিচ্ছে, এইসব কথাবার্তা বলে তিনি আসলে সবাইকে একটা ভয় দেখাতে চান, ভয় দেখিয়ে তার পাশে রাখতে চান।